আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের আজকের পাঠ্যক্রমে থাকছে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আব্দুল জলিলের লেখা অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা প্রবন্ধের দ্বিতীয় পর্ব। আজকের এই দ্বিতীয় পর্বে আমি পাঠ করব ভূমিকা অংশ। শতাব্দী থেকে শতাব্দী বাংলাদেশের এই ভূখণ্ডে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তাদের স্ব ধর্মকর্ম, সংস্কৃতি, আচার অনুষ্ঠান সহ মোটামুটি শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে এসেছে। এই সহাবস্থানমূলক বসবাসের মাধ্যমে এই দেশের মানুষ গড়ে তুলেছে সমৃদ্ধশালী ঐতিহ্য। তবে যুগে যুগে এই ভূখণ্ডের জনগণ বিদেশি শাসক শোষকদের হাতে শোষিত, নিপীড়িত এবং লুণ্ঠিত হয়েছে। ব্রিটিশ শাসক শোষকদের সুদীর্ঘ ২০০ বছরের শোষণ এখনো অনেকের স্মৃতিতে দুঃস্বপ্নের মতোই জেগে আছে। একইভাবে হিন্দু ব্রাহ্মণ্যবাদ এবং জালেম জমিদারি প্রথার মাধ্যমেও নিষ্পেষিত হয়েছে এই ভূখণ্ডের শান্তিপ্রিয় জনগণ। সর্বশেষে ভারত বিভক্তি এবং তারই ফলশ্রুতিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে পাকিস্তান অর্জন। ব্রিটিশ রচিত ঔপনিবেশিক আমলাতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামো বহাল রেখে পাকিস্তানের উঠতি পুঁজিবাদী গোষ্ঠী, বিশেষ করে সামরিক এবং বেসামরিক আমলা গোষ্ঠী এই অঞ্চলের জনগণের উপর বিমাতাসুলভ আচরণ এবং শোষণ প্রক্রিয়া অব্যাহত রাখে, যার ফলে এই অঞ্চল থেকে যায় অনগ্রসর, অবহেলিত এবং নিগৃহীত জনগণের অভাব অনটন, হতাশা ও বিক্ষোভ ক্রমশই পুঞ্জীভূত হতে থাকে এবং ধীরে ধীরে ধূমায়িত হতে হতে ১৯৭১ সনে একটি প্রবল আগ্নেয়গিরির মতোই উদগীরণ ঘটে। এই উদগীরণেই পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে রূপ নেয়। ১৯৭১ সনের স্বাধীনতা সংগ্রাম হচ্ছে বাঙালি জাতির ধারাবাহিক মুক্তি আন্দোলনের একটি স্বতঃস্ফূর্ত এবং সক্রিয় রূপ। যুগ যুগ ধরে বাঙালি জাতি দেশি বিদেশি শাসক শোষকদের বিরুদ্ধে নিরবচ্ছিন্নভাবে লড়াই করে এসেছে, কখনো করেছে সংঘবদ্ধভাবে, কখনো বা বিচ্ছিন্নভাবে। কিন্তু এই জাতির বিকাশের ইতিহাসে কোনো কালেই সংগ্রামী জনগণ একেবারে নিস্তব্ধ হয়ে যায়নি। নিরবচ্ছিন্ন লড়াইয়ের মধ্যে লালিত মুক্তি পাগল বাঙালি জাতি সর্বযুগেই শোষকদের কবর রচনা করে এসেছে এবং আন্দোলনের ধারা রেখেছে অব্যাহত। ১৯৭১ সনের সমস্ত গণ অভ্যুত্থান ছিল একটি যুগান্তকারী গৌরবময় অধ্যায়। এই অধ্যায় রচনা করতে অসীম ত্যাগ তিতিক্ষার শিকার হতে হয়েছে জাতিকে। প্রাণ দিয়েছে লক্ষ লক্ষ দামাল সন্তান, তাজা রক্ত ঝরেছে, অঢেল ইজ্জত নষ্ট হয়েছে অগণিত মা বোনের। স্বপ্ন ছিল স্বাধীনতা, মুক্তি। দেশ শত্রুমুক্ত হলে এদেশে কায়েম হবে একটি শোষণহীন সমাজ ব্যবস্থা। খাদ্যে বস্ত্রে দেশ হবে স্বয়ংসম্পূর্ণ। কৃষি শিল্প, ব্যবসা বাণিজ্যের সুষ্ঠু বিকাশ ঘটবে। গড়ে উঠবে স্বাধীন জাতির পুঁজি। মানুষের মান সম্মান এবং জানমালের থাকবে নিশ্চিত নিরাপত্তা। দেশে প্রতিষ্ঠা লাভ করবে আইনের শাসন। মর্যাদার দিক থেকে সকল জনগণই হবে মর্যাদার অধিকারী, কর্তব্য এবং দায়িত্ববোধ সম্পন্ন। বাঙালি জাতি বিশ্বের মানচিত্রে ঠাঁই লাভ করবে একটি সুখী, স্বাধীন, সমৃদ্ধ, সার্বভৌম জাতি হিসাবে। এই সবই তো ছিল সকলের আন্তরিক কামনা বাসনা, কিন্তু স্বাধীনতা হাতের মুঠোয় পেয়েও যেন আমরা ঠিক পেলাম না। আনুষ্ঠানিক স্বাধীন লাভের প্রায় ১৭ বছর পরেও আমাদের কোনো অভাব তো দূর হলোই না, বরং যত দিন যাচ্ছে ততই যেন জাতি হিসেবে আমরা মর্যাদাহীন হয়ে পড়ছি, নিস্তেজ হয়ে পড়ছি। বুক ভরা আশা, স্বপ্ন আজ রূপান্তরিত হয়েছে গ্লানি আর হতাশায়। সম্মান, জাতীয়তাবোধ, মর্যাদাবোধ, সামাজিক ও মানবিক মূল্যবোধ, এই সব কিছুই যেন বিধ্বস্ত। এক কথায় বিবেক আজ বিভ্রান্ত। সুবিধাবাদ এবং অযোগ্যতার মহড়ায় গোটা জাতি আজ নীরব, নিশ্চল, অসহায় জিম্মি।
আমাদের স্বাধীনতা যেন দেশের সম্পদ, বেপরোয়া লুণ্ঠনেরই উন্মুক্ততা। আজ বিদেশিরা নয়, আমরাই যেন আমাদের শত্রু। যে জাতির ললাট একদিন স্বাধীনতার লাল সূর্যে ঝিলমিলিয়ে উঠেছিল, সেই উদ্দীপ্ত ললাটই আজ কালিমার আবরণে অন্তরীণ এবং অভিশপ্ত। এই অবাঞ্ছিত অবস্থার জন্য কে বা কারা দায়ী? আজ সকলের বিরুদ্ধেই সকলের একঘেয়ে অভিযোগ। বিগত 17 বছরে যারাই শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, তারাই দেশ জাতিকে নিজেদের পৈতৃক সম্পত্তি হিসাবে গণ্য করেছে। দেশ ও জাতিকে নিজেদের ব্যক্তিগত গোষ্ঠীগত জমিদারি হিসেবে ব্যবহার করার ধৃষ্টতা দেখিয়েছে। এই ব্যাপারে একটি বিশেষ রাজনৈতিক দলের তো জুড়িই নেই, তবে কেউ যেন কারো চেয়ে কম নয়। লুণ্ঠন আর দুর্নীতির নির্লজ্জ প্রতিযোগিতার মহড়াই চলেছে কেবল। ক্ষমতাসীন এবং ক্ষমতাচ্যুত শাসক মহল সমূহের অভিযোগ এবং পাল্টা অভিযোগের নাটক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশবাসীর কাছে আজ অপরাধী এবং আসামিদের চেহারা অত্যন্ত পরিষ্কার। দেশের 10 কোটি মানুষ অপরাধী কিংবা আসামি নয়। সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া একটি জাতি কখনোই আসামি হতে পারে না। আমাদের জনগণ জ্ঞানী, গুণী এবং সাহসী। তবে দোষ ত্রুটি যে আমাদের মধ্যে মোটেও নেই, তাও নয়। জাতিগতভাবে আমাদের দোষ ত্রুটির খতিয়ান নেওয়ার সময়ও আজ দ্বার প্রান্তে। বিগত 17 বছরে বেশ কয়েকটি সরকার দেশ পরিচালনা করার দায়িত্ব নিয়েছে। কেউ নিয়েছে নির্বাচনের মাধ্যমে, আর কেউ বা নিয়েছে বন্দুকের মাধ্যমে। কারচুপিমূলক নির্বাচন আর ষড়যন্ত্রমূলক বন্দুকের নলের মাধ্যমে অধিষ্ঠিত ক্ষমতাসীন গোষ্ঠীর কেউই এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়নি। মুখে মুক্তিযুদ্ধের চেতনা তুলে ধরার শপথ নিলেও স্বাধীনতার উষালগ্ন থেকে অদ্যাবধি প্রত্যেকটি সরকারই কার্যত মুক্তিযুদ্ধের চেতনা নির্মূল করার লক্ষ্যেই বিভিন্ন ষড়যন্ত্রমূলক পদক্ষেপ নিয়েছে। সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে দুর্দণ্ড প্রতাপ নিয়ে জেগে ওঠা বাঙালি জাতির জাগ্রত বিবেক এবং শক্তিকে ভীতির চোখে দেখেছে, প্রীতির চোখে নয়। বিদেশি প্রভুরাও দেখেছে একই চোখে শোষণ জুলুমের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম পরিচালনা করার অগ্নি শপথ পুষ্ট চেতনার নামই মুক্তিযুদ্ধের চেতনা। তাই মুক্তিযোদ্ধাদের মধ্যে বিতরণ করা কিছু জমি, বাড়ি, টাকা পয়সা, তাদের কিছু পদোন্নতি, গড়ে তোলা লাল ইটের কিছু স্তম্ভ, ব্যাস মুক্তিযোদ্ধাদের চেতনা রক্ষাকারীদের জীবন ধন্য। এভাবে চলেছে মুক্তিযুদ্ধের তথাকথিত চেতনা লালনকারীদের নাটক। এই জাতির উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎকে ব্যক্তি, দলীয় এবং গোষ্ঠীর স্বার্থে অতি নির্দয়ভাবে ঠেলে দিয়েছে বিলাসের পথে, ধ্বংসের পথে। গণমানুষের মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা এবং বাসস্থান এসবের কোনো বিহিত না করেই শাসক গোষ্ঠীসমূহ আত্মমগ্ন রয়েছে নিজস্ব ভোগ বিলাসে। অন্নহীনের হাহাকার, বস্ত্রহীনের সলজ্জ চিৎকার, রুগ্নের আর্তনাদ, গৃহহীনের ফরিয়াদ এবং নিরক্ষরদের হাহুতাশ কোনো সরকারের কর্ণগোচর হয়নি, আজও হচ্ছে না। অথচ অবৈধ সম্পদের পাহাড় গড়ে উঠেছে শাসক এবং তাদের দোসর কুলের। তাদের মিথ্যাচার এবং প্রতারণা জাতিকে ভীতিজনকভাবে করেছে কলুষিত। বিচারের নামে প্রহসন ন্যায় নীতির কাঠামোকে ধসে দিয়েছে। এই সব কিছুর ফলেই ৭১-এর স্বাধীনতা আন্দোলনের প্রাণকেন্দ্র মরহুম জনাব শেখ মুজিবুর রহমান এবং স্বাধীনতার ঘোষক বলে বিবেচিত জনাব জিয়াউর রহমান উভয়ই রাষ্ট্রপ্রধানই অস্বাভাবিক পরিণতির শিকার হয়েছেন। তারা তাদেরই সৃষ্ট সমস্যার আবর্তে লুপ্ত হয়েছেন। তাদের যোগ্যতা অযোগ্যতার প্রশ্নটা না টেনে এই সত্যটি আজ নির্দ্বিধায় আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে জানিয়ে দেওয়ার প্রয়োজন যে দেশ ও জনগণের স্বার্থে রাষ্ট্র পরিচালনার ব্যর্থতাই উভয় নেতার অস্বাভাবিক তিরোধানের অন্যতম কারণ। তবে তাদের হত্যার বিচারের দাবিও উঠেছে, কিন্তু কে করবে আজ কার বিচার? এদেশে আজও তো কায়েম হয়নি বিচারের শাসন।
তাই কে বা কারা রাষ্ট্রপ্রধানদ্বয়কে খুন করেছে এবং এ খুনের বিচার হলো কি হলো না, এই প্রশ্নটি অমীমাংসিতই থেকে যাবে যতদিন না এই দেশে আইনের শাসনের কায়েম হয়। কিন্তু খুনের বিচার চাই, রক্তের প্রতিশোধ চাই, এই দৃষ্টিভঙ্গি নিয়ে যে ধাঁচের রাজনীতি জন্ম দেয়া হচ্ছে, সে রাজনীতি পারবে কি সমস্যা জর্জরিত দেশের 10 কোটি মানুষের মৌলিক সমস্যার সমাধান দিতে? শাসক, শোষক এবং রাজনীতির প্রতি জনগণ আজ চায় তাদের মৌলিক সমস্যার সমাধান। ব্যক্তিপূজা জাতিকে মুক্তি প্রদান করে কিনা, সে প্রশ্নটি আজ অতীব গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। লক্ষ প্রাণের বিনিময়ে সৃষ্ট মুজিব শুধু মুজিবই ছিল না, ছিলেন ৭১-এর স্বাধীনতা আন্দোলনের উদ্দীপ্ত প্রতীক। ব্যক্তি মুজিবের তিরোধান প্রতীক মুজিবকে ইতিহাসের পাতা থেকে মুছে ফেলতে পারবে না। যার যতটুকু প্রাপ্য তা আগামী দিনের ইতিহাসই নির্ধারণ করবে। যে দেশে হাজারো মায়ের প্রাণপ্রিয় যুবক সন্তানেরা কেবল বস্তাবন্দি হয়ে খালে বিলে নদীতে ভেসেছে, যে দেশে বিনা বিচারে শত শত মুক্তিযোদ্ধা ও বীর সিপাহীদেরকে রাতের আঁধারে ফাঁসি কাষ্ঠে ঝুলানো হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে মুক্তিযুদ্ধের অনেক বীর নায়ক অধিনায়ককে, সে দেশে সত্যিকার বিচার ব্যবস্থা কায়েম হোক, এটাই তো সকলের ঐকান্তিক কামনা। আইনের শাসনের অবর্তমানে গত ১.৫ যুগ ধরে এ জাতির রক্ত ঝরেই চলেছে, সমান গতিতে চলেছে নারী ধর্ষণ, নির্যাতন। বিচার নেই, আছে শুধু হাহাকার কান্না। এই ন্যায় বিচারের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই আজ প্রয়োজন সাহসী দুর্বার গণজাগরণ। শোষণমূলক আমলাতান্ত্রিক প্রশাসনিক রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে আইনের শাসন বলতে যা বোঝায় তা কেবল শাসক গোষ্ঠীর জন্যই আইন লঙ্ঘন এবং আইন অপপ্রয়োগ করার বেসুমার ক্ষমতা। আমলাতান্ত্রিক প্রশাসন জনগণকে প্রশাসনমুখী করে তোলে। প্রশাসন এই অবস্থায় কখনো জনমুখী হয় না। প্রশাসন জনশক্তির বিকাশ সাধনে ব্রতী নয়। জনশক্তিকে অসহায়ভাবে প্রশাসনের উপর নির্ভরশীল করে তোলাই হচ্ছে আমলাতান্ত্রিক প্রশাসনের লক্ষ্য। ক্ষমতায় বসে কেবল ফরমান জারি করলেই প্রশাসনের চরিত্র গণমুখী হয়ে ওঠে না। আমলাতান্ত্রিক প্রশাসনিক কাঠামোকে আঁকড়ে ধরে জনগণকে মুক্তির আশ্বাস দান জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতারই শামিল। এই সত্যটি অনুধাবন করার মতো জ্ঞান প্রত্যেকটি সরকারেরই ছিল না শুধু এই প্রচলিত প্রশাসনিক কাঠামো পরিবর্তন করে গণমুখী ব্যবস্থা প্রবর্তন করার সদিচ্ছা। তাই সত্য আজ দিবালোকের মতোই পরিষ্কার যে বিগত ১৭ বছরে গঠিত সরকারসমূহ সুপরিকল্পিতভাবেই একটি স্বাধীন জাতিকে আত্মবিধ্বংসী পথে ঠেলে দিয়েছে। এ জাতির স্বপ্নীল ভবিষ্যৎকে করে তুলেছে অনিশ্চিত ও অন্ধকার। তবে বিগত সরকারসমূহের ষড়যন্ত্র, অযোগ্যতা এবং ব্যর্থতার ইতিহাস ১০ কোটি মানুষের এবং এই জাতির অনাগত ভবিষ্যতের ইতিহাস হতে পারে না। বিপুল সম্ভাবনাময় এ জাতির ললাটে স্থায়ী কলঙ্কের ছাপ লেপন করে দেওয়ার অধিকার কারও নেই এবং এমন অধিকার কাউকে দেওয়াও যায় না। স্বাধীনতোত্তর শাসকদের ব্যর্থতার পাশাপাশি এসে যায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দুঃখজনক বিভক্তি, সুবিধাবাদ, সংকীর্ণতা এবং ষড়যন্ত্রের লজ্জাজনক অধ্যায়। বিভিন্ন মতবাদের বুলিতে আবদ্ধ দেশের রাজনৈতিক সংগঠনসমূহ সার্বক্ষণিক জনগণের মধ্যে বিচরণ করলেও কার্যত কোনো সংগঠনই ক্ষুদ্র ক্ষুদ্র দলীয় স্বার্থের ঊর্ধ্বে নয়, বিধায় দেশ ও জাতিকে যুগোপযোগী দিক নির্দেশনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রচলিত রাজনীতি বুলি সর্বস্ব হয়ে দাঁড়িয়েছে। এই ব্যর্থতা থেকে কোনো সংগঠনই মুক্ত নয়। পুনঃ সামরিক শাসন প্রবর্তনের ফলে আমলাতান্ত্রিক প্রশাসনিক কাঠামো নতুন জীবন লাভ করেছে। অপরদিকে রাজনৈতিক সংগঠনসমূহ যেমন পড়েছে বিপাকে, তেমনি শিকার হয়েছে বিভিন্ন প্রলোভনের। ব্যক্তি স্বার্থ হাসিল করতে গিয়ে বহু সংখ্যক নেতা ও কর্মী হারিয়েছে রাজনৈতিক চরিত্র। জনসেবা ও প্রচলিত আমলাতান্ত্রিক প্রশাসনিক কাঠামো পরিবর্তনের শপথে অঙ্গীকারাবদ্ধ হয়েও কার্যত তারা প্রচলিত কাঠামোর আওতায় বন্দী হয়ে পড়েছে।
ধারাবাহিক আত্মনিবেদিত রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে সার্বিক মুক্তির প্রশ্নটি জনগণের কাছে আজ অত্যন্ত দুরূহ ব্যাপার বলে প্রতীয়মান হচ্ছে। রাজনীতির এই দুঃখজনক পরিণতি দেশ ও জাতির জন্য সুখের খবর তো নয়ই, বরং ভয়াবহ অমঙ্গলের হাতছানি। এই অবস্থার কারণেই আজ জাতি সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস ও বিবেক হারিয়ে ফেলেছে প্রায়। জুলুম, নির্যাতন, মেশিনগান, ট্যাঙ্ক যে জাতির যাত্রাপথকে করতে পারেনি রুদ্ধ, সেই জাতিটি আজ অপমানের বোঝা মাথায় নিয়ে অসহায়ভাবে মুখ থুবড়ে পড়ে আছে। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেওয়া জাতিটিকে আজ মুখ বুজে সহ্য করতে হচ্ছে কত অপবাদ, তলাবিহীন ঝুড়ি, মিসকিন দেশ, বিশ্বের দরিদ্রতম দেশ, আরো কত কি। মুক্তিযুদ্ধে ঝরানো তাজা রক্তের বিনিময়ে এটাই কি ছিল এই জাতির প্রাপ্য? 1971 সালের স্বাধীনতা যুদ্ধে কত মুক্তিযোদ্ধা প্রাণ হারালো, শহীদ হলো, পঙ্গু হলো, হলো নিখোঁজ, তার যেমন নেই সঠিক কোনো পরিসংখ্যান, তেমনি স্বাধীনতা-উত্তর বিগত 17 বছরে আরও কত সহস্র যোদ্ধা যে মিথ্যা খুন, চুরি, ডাকাতির অভিযোগে কারাগারে ধুকে ধুকে মরেছে অনাহারে, শিকার হয়েছে গুপ্ত প্রকাশ্য হত্যার, ঝুলেছে ফাঁসি কাষ্ঠে, তারও নেই কোনো হিসেব। যেন মুক্তিযুদ্ধ হয়েছিল এদেশের মানুষকে, বিশেষ করে দামাল যুবশক্তিকে বেহিসাব নির্মূল করার ব্লুপ্রিন্ট নিয়ে। স্বাধীনতার পর থেকে প্রত্যেকটি রাজনৈতিক সংগঠন মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের দাবিতে সোচ্চার এবং প্রত্যেকটি সরকারের মুখেই তাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি ধ্বনিত হলেও মূলত মুক্তিযুদ্ধের নামে স্বাধীন বাংলাদেশে বিশেষ কিছু ব্যক্তি, শ্রেণী ও গোষ্ঠী সুপরিকল্পিতভাবে সব রকম সুযোগ সুবিধা ভোগের মাধ্যমে নব্য ধনিক শ্রেণী হিসেবে প্রতিষ্ঠা লাভ করার প্রতিযোগিতায় ব্যাপকভাবে মত্ত। এদেরকে নাম ধরে চিহ্নিত না করলেও সমাজ দেহের প্রতি স্তরেই এদের কুৎসিত চেহারা আজ সুস্পষ্ট। জাতির বীর মুক্তিযোদ্ধারা আজ উপহাস, কৌতুক ও করুণার পাত্র। ভাবখানা এমন যেন মুক্তিযোদ্ধারা ছিল এক শ্রেণীর কামলা, যাদের কাজ ছিল হানাদার বাহিনীকে তাড়িয়ে দিয়ে দেশীয় কিছু অসৎ সামরিক, বেসামরিক আমলা এবং ব্যবসায়িক মনোবৃত্তির এক শ্রেণীর রাজনীতিবিদদের হাতে দেশের শাসনভার তুলে দেওয়া। সব রকম মানবিক, সামাজিক এবং নৈতিক মূল্যবোধ বিসর্জন দিয়েও তারাই হবে দেশের প্রভু এবং মুক্তিযোদ্ধারা থাকবে তাদেরই বাধ্যগত কামলা। মুক্তিযোদ্ধাদেরকে আজ একটা কথা পরিষ্কারভাবে জেনে রাখতে হবে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেওয়া জাতির মুক্তিযোদ্ধারা কারো দ্বারা পুনর্বাসিত হয় না, বরং মুক্তিযোদ্ধারাই রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হয়। তাদের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে তারাই সমাজের পুরাতন কাঠামো ভেঙে দিয়ে নতুন রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণের মধ্য দিয়ে সমাজের শোষিত নিগৃহীত শ্রেণীসমূহকে পুনর্বাসন করে। কিন্তু বাংলাদেশের প্রশ্নে ব্যাপারটি ঘটেছে সম্পূর্ণ উল্টো। মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের চিৎকার সদিচ্ছার চিৎকার নয়, এটাই হচ্ছে প্রকৃত পাওনাদারদেরকে তার প্রাপ্য থেকে প্রতারণা করার এক গভীর ষড়যন্ত্র। সমাজে পুনর্বাসন প্রয়োজন কাদের? সমাজের পঙ্গু, অনাথ, আতুর, বেকার, ভিক্ষুক, পতিতা ইত্যাদি অবহেলিত এবং অক্ষম শ্রেণীর প্রয়োজন পুনর্বাসন। সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে দেশ ও জাতির জন্য বিজয় আনয়নকারী বীর যোদ্ধারা কোনো দিনই পুনর্বাসনের পর্যায়ে পড়ে না। মুক্তিযোদ্ধাদের ত্যাগের সমতুল্য কোনো বিনিময় নেই। তাদের গৌরবময় অম্লান ত্যাগে কেবল তারাই পুনঃপ্রতিষ্ঠা লাভ করবে না, দেশ জাতীয় হবে পুনর্গঠিত। যে জাতির যোদ্ধারাই পুনর্বাসনের স্তরে নেমে যায়, সে জাতির পুনর্গঠন তো দূরে থাক, তাদের স্বাধীনতা সার্বভৌমত্বই হয়ে পড়ে বিপন্ন। জাতির বীর যোদ্ধারাই যদি হয়ে পড়ে করুণার পাত্র, করে ভিক্ষাবৃত্তি অবলম্বন, সে জাতির সাধারণ জনগণের ভোগান্তি আর দুর্দশার যে কোনো সীমাই থাকে না, তা আজ আমাদের আর্থসামাজিক অবস্থা প্রত্যক্ষ করলেই স্পষ্ট অনুধাবন করা যায়। অথচ এই ৭১-এর মুক্তিযুদ্ধই বাঙালি সত্তাকে বিশ্ববাসীর দরবারে নতুন আঙ্গিকে সুপরিচিত করেছে।
ভীত এবং ভীতু হিসেবে পরিচিত বাঙালি অতীতের সকল অপবাদ ঝেড়ে মুছে ফেলে একটি সক্ষম যোদ্ধা জাতি হিসাবে পরিচিতি লাভ করেছে। রক্তক্ষয়ী বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ ও জাতি এই গৌরবের আসন অধিকার করেছে। এই গৌরবের অংশীদার সমগ্র জাতি। এই গৌরব কোনো বিশেষ ব্যক্তি, গোষ্ঠী কিংবা কোনো দল বিশেষের নয়। এমন একটি ঐতিহ্যময় গৌরবকে যখন কোনো বিশেষ ব্যক্তি, গোষ্ঠী কিংবা কোনো রাজনৈতিক দল কিংবা মুক্তিযুদ্ধে সহকারী কোনো দেশ বা জাতি নিজের একক কৃতিত্বের দাবিদার হয়, তখনই আমাদের মহান মুক্তিযুদ্ধ কেবল বিতর্কিত হয়ে ওঠে না, জনমনেও মুক্তিযুদ্ধ সম্পর্কে জন্ম নেয় নানারূপ সংশয় এবং সন্দেহ। মূলত বাস্তবে ঘটেছেও তাই। মুক্তিযুদ্ধ উত্তরকালে তদানীন্তন শাসক গোষ্ঠীর প্রতারণা, নিপীড়ন এবং শোষণমুখী শাসন, মুক্তিযুদ্ধে সাহায্যকারী বলে কথিত প্রতিবেশী ভারতীয় শাসক গোষ্ঠীর বাংলাদেশী জনগণের প্রতি বিগ ব্রাদার সুলভ আধিপত্যবাদী আচরণ মুক্তিযুদ্ধের গৌরবকে কেবল ম্লানই করেনি, করেছে বিকৃত এবং কলঙ্কিত। মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরে সাবেক কমান্ডার হিসেবে বিগত ১৭ বছর আমাকে প্রত্যক্ষ করতে হয়েছে অসংখ্য মুক্তিযোদ্ধার অকাল মৃত্যু, গুম ও খুন। নির্মূল ও বিরান হয়ে গেছে তাদের সাজানো পাতানো সংসার। স্বাধীনতা অর্জনের দাবিদার আওয়ামী লীগ এবং স্বাধীনতার ঘোষক বলে কথিত জিয়া সরকারের আমলেই সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের হাতেই মুক্তিযোদ্ধারা হয়েছে নাজেহাল। মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারাই হয়েছে মুক্তিযোদ্ধাদের চরম শত্রু। মুক্তিযুদ্ধের চেতনা যদি একই হয়ে থাকে, তাহলে এই দুঃখ ও লজ্জাজনক বিভক্তি, শত্রুতা এবং নিধন প্রক্রিয়া কেন? তাহলে এই মুক্তিযুদ্ধের পেছনে আসল রহস্যটা কি? প্রাণপ্রিয় মুক্তিযোদ্ধা ভাই ও বোনেরা ও শ্রদ্ধেয় দেশবাসী, আসুন না একটু তলিয়ে দেখি। এই ছিল আমাদের আজকের অংশে। আমরা আগামী দিনেও এভাবেই ধারাবাহিকভাবে পাঠ করে যাব মহান এই মুক্তিযোদ্ধার লেখা অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা বইয়ের বাকি অংশটুকু। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমাদেরকে শোনার জন্য। আসসালামু আলাইকুম।